নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, সব থেকে ব্যাড নিউজ, আইএসএল কি এই বছর হবে না? কি জানালো এফএসডিএল এর সিনিয়র, সেটা আপনাদেরকে বলবো। তার পাশাপাশি আমাদের ভারতীয় ফুটবল কি নষ্ট করে দিচ্ছে বিদেশি কোচরাই এসে, কেন বলছি সেটাও জানাবো। এবং তার পাশাপাশি আল হিলাল রিয়াল মাদ্রিদ ম্যাচ নিয়ে আমার কিছু বলার আছে। তার পাশাপাশি মোহনবাগান ইস্ট বেঙ্গলের কেন এত ক্ষতি হয়ে গেল, আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেলে নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, খুবই খারাপ খবর আইএসএল ফ্যান্সদের জন্য। কারণ এই বছর আইএসএল নাও হতে পারে, এমনটা কিন্তু জানিয়েছে এফএসডিএল এর সিনিয়র মেম্বার। অর্থাৎ আমরা যে জানতাম যে নতুন এমআরএটা সই হয়নি এখনো অবধি, তবুও আমরা যেটা জেনেছিলাম যে হয়তো এই বছর আইএসএলটা হবে। কিন্তু বর্তমানে এফএসডিএল এর সিনিয়র মেম্বার সমস্ত আইএসএল ক্লাবদেরকে জানিয়ে দিয়েছে যে এই বছর আইএসএল নাও হতে পারে যতক্ষণ আর নতুন এমআরএ সই হবে। অর্থাৎ যদি এই বছর এমআরএ সই না হয় তাহলে কিন্তু এই বছর আইএসএল হবে না। অর্থাৎ যেহেতু এফএসডিএল এর সিনিয়র মেম্বার জানিয়ে দিয়েছে যে এই বছর আইএসএল না হতে পারে, অর্থাৎ কিন্তু বিশাল বড় ক্ষতি হতে পারে সমস্ত আইএসএল ক্লাবদের। কারণ আমরা সবাই জানতাম যে আইএসএল শুরু হবে 14ই সেপ্টেম্বর 2025 থেকে, মানে আর এই 3 মাস ধরে চলছে, 3 মাস পরে আইএসএল শুরু হয়ে যেত। তো তার জন্য কিন্তু সমস্ত দল প্রিপারেশনও নেবে, এমনটা কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছিল যে 15 জুলাই থেকে প্রিপারেশন শুরু হবে, প্রি সিজন শুরু হবে। এবং এটাও অ্যানাউন্স হয়ে গেছিল যে ডুরান্ড কাপ শুরু হবে 23শে জুলাই থেকে। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের কথা ভেবেই কিন্তু সমস্তটা প্ল্যান তৈরি হয় বাদবাকি অন্যান্য লিগদের। অর্থাৎ আইএসএল এই মুহূর্তে হবে না, এত বড় শকিং নিউজ এফএসডিএল দিয়েছে। এর ফলে ভারতীয় ফুটবল কিন্তু প্রচন্ড এফেক্ট হবে। বলে রাখি, এর আগের এমআরএতে পরিষ্কার ছিল, যেটা 2010-এ সই করেছিল এফএসডিএল আর এআইএফএফ, একটা লিগ চালু হবে। সেই লিগে আপনাকে আমরা 50 কোটি টাকা প্রত্যেক বছর দেবো, অথবা যা প্রফিট হবে তার 20%, অর্থাৎ ক্যাশ ডিল ছিল। তো এফএসডিএল ক্যাশ ডিলটাই নিয়েছিল 50 কোটি টাকা দিতে হবে। তো সেটা 2025-এ শেষ হয়ে গেছে। অর্থাৎ নতুন এমআরএতে কিন্তু এফএসডিএল পরিষ্কার করে দিয়েছে যে সমস্ত ক্লাব আইএসএল এ পার্টিসিপেট করবে, যা প্রফিট হবে তার 60% সমস্ত আইএসএল ক্লাবের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। বাদ বাকি 26% এফএসডিএল নিজের কাছে রাখবে, আর 14% প্রফিট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএফ কে দেবে। অর্থাৎ ধরে নিন যদি 100 কোটি টাকাই প্রফিট হয়, তাহলে 60 কোটি টাকা সমস্ত আইএসএল ক্লাবে যেই সমস্ত ক্লাব খেলছে সমস্ত ক্লাবের মধ্যে 60 কোটি টাকা ডিস্ট্রিবিউট হবে। 26 কোটি টাকা এফএসডিএল রাখবে, 14 কোটি টাকা এআইএফএফ কে দেবে। পার্সেন্টেজ হিসাবে এরকমই হবে। তো এইটাতে কিন্তু রাজি নয় এআইএফএফ। এআইএফএফ বলেছে যে ক্যাশ ডিল লাগবে। তো পরিষ্কার এফএসডিএল বলে দিয়েছে যে এই বছর আমরা আর ক্যাশ ডিল দিতে পারবো না। এই জন্যই কিন্তু নতুন এমআরএ সই হয়নি, এবং নতুন এমআরএ কিন্তু 1-2 দিনে সই হবে না, তার জন্য কিন্তু টাইম লাগবে। তাহলে কি এই বছর আইএসএল হবে না? তো একটা ছোট পসিবিলিটিস আছে, কারণ আইএসএল এর আগে একটা ইলেকশন হবে। সেই ইলেকশনে যদি নতুন প্রেসিডেন্ট আসে, সে যদি নতুন এমআরএতে এফএসডিএল এর রাজি হয়ে যায়, তাহলে কিন্তু আইএসএল হতে পারে। এটা একটা কিন্তু চান্স আছে। তো তাছাড়া কিন্তু আইএসএল হওয়ার সম্ভাবনা কিন্তু এই সিজনে আপাতত নাই দেখতে পারছি। তো আইএসএল না হলে কিন্তু বিশাল বড় ক্ষতি হবে ইন্ডিয়ান ফুটবলের। তো আশা করি আইএসএল কেন হবে না সেটার কারণটা আপনাদের বন্ধুদেরকে জানান, কারণ এটা ভারতীয় ফুটবলের এই মুহূর্তে সব থেকে বড় খবর। তো ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানান যে আইএসএল কিন্তু এই বছর নাও হতে পারে। যদি এই বছর আইএসএল না হয়, তাহলে কিন্তু বিশাল বড় ক্ষতির মুখে পড়বে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এফসি গোয়া সহ বেস্ট আইএসএল এর কিছু ক্লাব। কারণ আমরা সবাই জানি মোহনবাগান তারা সব থেকে বড় টুর্নামেন্ট খেলবে এই বছর, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। সেই কথা মাথায় ভেবে এবং আইএসএল এর কথা মাথায় ভেবে মোহনবাগান কিন্তু বিশাল মজবুত শক্তিশালী দল গঠন করছে। প্রতি বছর বাজে ফলাফল করার পর ইস্ট বেঙ্গল এই বছর ফাইনালি তড়িঘড়ি দুর্দান্ত মজবুত দল গঠন করছে। এবং এই বছর ইস্ট বেঙ্গলের কিন্তু দলের দাম 50 কোটি প্লাস যাবে। মানে ভাবুন, এফসি গোয়াও তারা দামি দল গঠন করছে, বেঙ্গালুরুও দামি দল গঠন করছে। অর্থাৎ আইএসএল যদি না হয়, তাও তো মেনে নিলাম যে ঠিক আছে মোহনবাগান এসিএল 2 এর জন্য বা ফ্রেন্ডলি ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ খেলে টানতে পারবে। যদি জানি ইম্পসিবল, তবুও মোহনবাগানের কাছে একটা দান আছে যে আমরা এই টুর্নামেন্টগুলো খেলবো। কিন্তু বাদবাকি ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু সহ বাদবাকি সমস্ত ক্লাবের কাছে তো কোনো উপায় নেই। তারা তাহলে কিসের জন্য দল গঠন করছে? শুধুমাত্র ডুরান্ড কাপ, সুপার কাপ খেলার জন্য আর আপনার ফেড কাপ খেলার জন্য? তো আমি বলবো যে যদি আইএসএল না হয়, তাহলে কিন্তু
সমস্ত দলই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার মধ্যে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, গোয়া আর বেঙ্গালুরু, যারা কিন্তু আপকামিং সিজনের জন্য সব থেকে দামি দল গঠন করছে। তো আইএসএল না হলে কিন্তু বিশাল বিশাল ক্ষতি হবে সমস্ত আইএসএল ক্লাব এবং আইএসএল প্লেয়ারদেরও, কারণ আইএসএল প্লেয়াররাও ঘরে বসে থাকবে, তারা খেলার সুযোগ পাবে না। অর্থাৎ একটা আইএসএল না হলে ভারতীয় ফুটবল অলরেডি মানে ডিস্ট্রয়ের দিকে যাচ্ছে, তো এইবার কিন্তু আরো ডিস্ট্রয় হয়ে যাবে যদি প্লেয়াররা এক সিজন বসে থাকে। তো আইএসএল হোক, এটাই আমি চাই, নত এআইএফএফ আই লিগটাই চালু করুক, এবং যে সমস্ত আইএসএল এর দলরা খেলছে আইএসএল এ, যাতে তারা আই লিগে ট্রান্সফার করে, তাহলে এআইএফএফ আই লিগটাকেই আইএসএল এর মতো ব্র্যান্ড করুক, তাহলে আর এফএসডিএল এর 40 যে 26%টা যাচ্ছে সেটা দিতে হবে না। সিম্পল অ্যাজ দ্যাট। মাথায় একটুখানি বুদ্ধি থাকলে কিন্তু, এবং একটু যদি দায়িত্ব নেওয়ার ঝুঁকি থাকে, তাহলে কিন্তু এফএসডিএল তাহলে আইএসএল এর বদলে আই লিগটাকেই আবার বড় করে চালু করা যাবে। তো আপনার কি মতামত, আই লিগটাকে বড় করে চালু করা উচিত? সেটা আমাকে কমেন্টে জানাবেন, কারণ একটু যদি খাটতে পারে তাহলে কিন্তু এআইএফএফও লাভবান হবে, আর আমাদের ভারতীয় ফুটবলেরও কিন্তু উন্নতি হবে। তাহলে বন্ধুরা এবারে বলি, ভারতীয় ফুটবল উন্নতি না হওয়ার কারণ কি বিদেশি কোচ? কারণ দেখুন, গতকাল আন্ডার-23 টিমের পারফরমেন্স দেখে এতটুকু তো বোঝা গেছে যে ভারতীয় ফুটবলের মধ্যে এখনো আশা আছে, এখনো সম্ভাবনা আছে। যদি ভারতীয় প্লেয়ারদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় সিনিয়র ফুটবলে, তাহলে ভারতীয় ফুটবল এখনো রিভাইভ করতে পারে। কারণ গতকাল আন্ডার-23 প্লেয়াররা দুর্দান্ত লড়াই দেখিয়েছে, আন্ডার-23 ভারতীয় প্লেয়াররাই দেখিয়েছে যে গোল কি করে করতে হয়। আর আমাদের বিদেশি কোচ, আমি বলবো মোনলো কিন্তু আরো একটা বড় রেসপন্সিবল ভারতীয় ফুটবল ক্ষতির জন্য। কারণ মোনলো মুখে বড় বড় বাতিলা মারে যে ইয়াং ট্যালেন্ট আছে, কিন্তু যখন সেটাকে প্রদর্শনের সময় আসে, যখন সময় আসে যে সেই ইয়াং ট্যালেন্টদেরকেই আমি বড় স্টেজে জায়গা দেবো, সেই সময় মোনলো করে না। যে ভারত কিছুদিন আগে হংকংয়ের বিরুদ্ধে হেরেছিল, আশিক কুরুনিয়ান যে দুটো শিওর সাপটা গোল মিস করেছিল, সেইখানে যদি আশিকের বদলে সোহেল বাট থাকতো, তাহলে আমি গ্যারেন্টি বলছি দুটোর মধ্যে দুটো গোল মারতই। আশিক কুরুনিয়ান একটা স্ট্রাইকার নয়, তা সত্ত্বেও স্ট্রাইকার থাকতেও কেন মোনলো স্ট্রাইকার খেলানো না? ইন্ডিয়ান ফুটবলের ট্যালেন্ট আছে, তরুণদের ট্যালেন্ট আছে বলে মুখে, কিন্তু দরকারের সময় তরুণদেরকে সুযোগ দেওয়া হয় না। আয়ুষ ছেত্রী গতকাল যা পারফরমেন্স দেখেছি, তিনি আন্ডার-23 টিমেও খেলতে পারছিলেন না, তিনি সিনিয়র টিমে কি করতে খেলছিলেন? এফসি গোয়া কোটাতে। ঋত্বিক তিওয়ারি তিনি কিসের ভিত্তিতে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছিলেন? অ্যালবিনো গোমস কি ভুল করেছিল? এফসি গোয়া কোটা। তো দেখুন, বিদেশি কোচরা এসে ভারতীয় ফুটবলকে আরো ক্ষতির দিকেই ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে এখনো উপায় আছে, ভারতীয় কোচ নিয়ে আসুক, সঞ্জয় সেন, খালিদ জামিলের মতো কোচ নিয়ে আসুক, এবং ভারতীয় ফুটবলটাকে বাঁচাক। এবং ভারতীয় কোচ একমাত্র পারবে যে ভারতীয় ইয়াং ট্যালেন্টদেরকে সুযোগ দিতে। তাই আমি বলবো যে বিদেশি কোচরা এসে ভারতীয় ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ না দিয়ে ভারতীয় প্লেয়ারদেরকেও পুরো ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। এই সোহেল বাট কি ভালো খেলছে, এও যদি আইএসএল এ বসে থাকে, মোহনবাগান যদি সুযোগ না দেয়, তাহলে কিন্তু সোহেল বাটকেও আমরা হারিয়ে ফেলবো। তাই আমি বলবো বিদেশি কোচ শুধু ভারতের জন্য নয়, আইএসএল এ এসেও ভারতীয় প্লেয়ারদের সুযোগ না দিয়েও, এবং আইএসএল এর সমস্ত ক্লাব, আই লিগের সমস্ত ক্লাব বিদেশি স্ট্রাইকারের ওপর ভরসা করে, ভারতীয় প্লেয়ারদের ওপর ভরসা না করে ভারতীয় ফুটবলটাকে পুরো একদম মানে জলের দিকে ঠেলে দিচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিজন ভারতীয় ফুটবল উন্নতি না হওয়ার কারণ। তো আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, গতকাল ফিফা ওয়ার্ল্ড কাপে একটা অবিশ্বাস্যকর কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল, ম্যাচটা 1-1 ড্র হয়েছে। ভাই, রিয়াল মাদ্রিদ ওয়ার্ল্ডের টপ টিম, তাকে কাঁটায় কাঁটায় লড়াই দিয়ে গেছে আল হিলাল। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এশিয়ান ফুটবল ক্লাবরাও কিন্তু খুব একটা পিছনে নেই। কারণ যারা গতকাল রাত জেগে খেলা দেখেছে, তারা এইটুকুনি কনফার্ম দেখেছে যে আল হিলাল আর রিয়াল মাদ্রিদ দুজনেই কাঁধে কাঁধ লেগে লড়াই করেছে, একতরফা ম্যাচ হয়নি। রিয়াল মাদ্রিদ পেনাল্টি মিস করেছে, এত ভালো মানে এত প্রেসারে হয়ে গেছিল ম্যাচটা। আল হিলাল একাধিক গোলের চান্স ক্রিয়েট করেছে, একটা তো গোল করে দিয়েছিল যেটা অফসাইডে বাতিল হয়েছে ঠিকই। অর্থাৎ বলতে পারি, যারা মনে করছে যে এশিয়ান ক্লাবরা পিছনে আছে, একদম ভুল মনে করছেন। আল হিলাল পরিষ্কার জবাব দিয়ে দিয়েছে যে রিয়াল মাদ্রিদ কালকে আপসেট, পরিষ্কার আপসেট। আমি তো ভাবিনি যে রিয়াল মাদ্রিদ আল হিলালের সঙ্গে ড্র করবে। আমি তো সত্যি বলছি, ম্যাচের আগে প্রেডিকশন ভেবেছিলাম যে 2-3 গোল তো খাবেই খাবে, তো রিয়াল মাদ্রিদ জিতবে, কিন্তু ম্যাচটা ড্র হয়ে গেছে।
এবং শুধু ড্র নয়, তুক্কা বলবো না, লড়াই করেছে আল হিলাল। অর্থাৎ এতে কিন্তু পরিষ্কার যে আমাদের এশিয়ান দলগুলো যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এবং গতকাল ভিনিসিয়াস একদমই খারাপ পারফরমেন্স করেছে, ভালভার্দের পেনাল্টি সেভ করেছে আল হিলালের গোলকিপার। এশিয়ান ক্লাবগুলো কিন্তু এবারে জ্বলে উঠছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাহলে বন্ধুরা এইবারে বলি, আল নাসারের কিছু ব্রেনলেস ফুটবল সমর্থক রোনাল্ডোকে বু অফ করেছিল কারণ আল নাসার আল হিলালকে হারাতে পারিনি, আল নাসার কোনো ট্রফি জিততে পারিনি বলে। দেখুন, রোনাল্ডোকে বু অফ করার আগে বলি ব্রেনলেস সেই সমর্থকদেরকে, ফুটবল একার গেম নয়, ফুটবল টিম গেম। আল হিলাল দেখিয়ে দিয়েছে যে তারা কত ভালো টিম দল গঠন করেছে। ভাই, রিয়াল মাদ্রিদ যে বিশ্বের টপ টিম, তারা পর্যন্ত আল হিলালকে হারাতে পারিনি। সেখানে তো আল নাসারকে তাও আল হিলাল হারিয়েছিল 3-1। অর্থাৎ রোনাল্ডো তাকে বু অফ করেছিল। সেই গাদা ফ্যান্সদেরকে একটাই কথা বলবো যে রোনাল্ডোকে বু অফ করার আগে দেখুন, রোনাল্ডো সেই লিগের টপ স্কোরার, নিজে 40 বছর বয়সেও লিগের টপ স্কোরার, মানে ভাবুন নিজের সেরাটা দিয়েছে। এটা তো লজ্জার বিষয় যে দল জিততে পারছে না সেই দল থেকে একটা প্লেয়ার গোল্ডেন বুট জিতছে, টপ স্কোরার, কিন্তু দল জিততে পারছে না। অর্থাৎ স্ট্রাইকার নিজের কাজ করছে কিন্তু গোটা দল নিজের কাজ করতে পারছে না। অর্থাৎ এইটুকুনি পরিষ্কার যে আল নাসারে যারা রোনাল্ডোকে বু অফ করেছিল তারা গাধা ছাড়া কিছুই নয়। কারণ আল হিলাল দেখিয়ে দিয়েছে যে তারা এত ভালো দল গঠন করেছে যে রিয়াল মাদ্রিদের মতো দলও তাদেরকে হারাতে পারছে না। এটাই হচ্ছে আসল কারণ আল হিলাল সাউদি প্রো লিগ জিতছে, আল নাসার জিততে পারছে না। কারণ আল হিলাল দলটাই এতটা মজবুত দল গঠন করেছে যে বিশ্বের সেরা দল তারাও কিন্তু আল হিলালকে হারাতে পারছে না। অর্থাৎ এর থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে যারা রোনাল্ডোকে টার্গেট করেছিল তাদের মাথায় হয়তো বুদ্ধি নেই, অথবা সে রোনাল্ডো হেটার। আপনার কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন আছে সবাইকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।